গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা? আমি আশা করব আপনারা কিন্তু ভীষণ ভালো আছেন। আর আজকে বৃহস্পতিবার, সকালের সব পুজো কমপ্লিট করেছি, মানে কাজ যা থাকে সে তো ডেফিনেটলি কমপ্লিট করেছি। পুজো টুজোও কমপ্লিট করে আমি ভাবলাম আজকে না সকালবেলাতে একটু ধুনো দিয়ে নিই ঘরে। কি জানি কেন আমার নাকে 70বার অন্যরকম নানা রকম গন্ধ লাগছে। মাঝে মাঝে ভাবছি আমাকে কি ভূতে পেয়েছে, এত রকম গন্ধ কেন পাচ্ছি। কারণ ছোটোবেলায় যখন আমার দাদার থেকে আমি গল্প শুনতাম, আমার ছোটো না এদের থেকে যখন গল্প শুনতাম, ভূত প্রেতনির গল্পতে অলওয়েজ কিন্তু একটা কিছু উদ্ভট স্মেল আমাদের নাকে আসতো। তা আমি ভাবছি আমাকেও কি কোনোভাবে ভূতে পেলো। যাই হোক, ভূতে পাক, প্রেতনি, শাকচুন্নি কুচবি হয়ে যায়, আমাকে তো কাজ করতে হবে। তো তমাল বাজারে গিয়েছিল, ও বাজার থেকে চলেও এসেছিল আর অল্প কিছু জিনিসপত্র নিয়ে এসেছে। কারণ হচ্ছে আমার না সামনে একটা নিমন্ত্রণ আছে, মানে বিয়ে বাড়ি যাবো আমি, আমার মামাতো ভাইয়ের বিয়ে। তো সেই জন্য তমালকে বলেছি একদম ন্যূনতম কিছু বাজার করো, লাইক অল্প একদম মাছ আর একেবারে আলু ফুরিয়ে গিয়েছিল, আর এর বেশি কিছু আনতে হবে না। আর ফ্রিজে খুব অল্প অল্প আনাজপত্র আছে, তো সেইগুলো দিয়ে আমি এই 3 দিন মতন চালিয়ে দিতে পারবো। তো তমাল বলল বাজারে গিয়েছি পিঙ্কি, বেগুন নিয়ে যাব। আমি বললাম ঠিক আছে নিয়ে এসো অগত্যা। তো ভেবে দেখলাম যে না, বেগুনটা যদি আনে, রাতের বেলা না রুটি দিয়ে বেগুন ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে এই শীতকালে। তো এদিকে না কাজকর্মগুলো বেশ কিছু এগিয়ে নিয়েছিলাম, আমার খাওয়াটাও ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল। আজকে ব্রেকফাস্টটা কিন্তু কেনা ব্রেকফাস্ট ছিল, মানে সকালবেলা উঠে আর বানানো হয়নি। আর সকালবেলা যখন রান্নাঘরটা পরিষ্কার করি, সব জিনিসগুলো একটু আগোছালো হয়ে যায়, সেটাকে একটুখানি গুছিয়ে নিচ্ছিলাম। কারণ আজকে না পুজো দিয়ে এসে আমি আগে খেতে বসেছি, আমার জোর খিদে পেয়ে গিয়েছিল। ইভেন আমি চাও খাইনি, এটা তমালকে চা করে দিয়েছিলাম, মাকে দিয়েছিলাম সেই চা, মানে সেই চায়ের বাসন। তো তমাল ওই যে বললাম একদম ন্যূনতম তমাল কিছু আনাজপত্র মাছ ফাছ নিয়ে এসেছে, হাতে গুনে 6 পিস মাছ নিয়ে এসছে, জাস্ট 6 পিস। তো এইদিকে আমি মাছ ফাছগুলো ধুয়ে একটু লবণ একটু হলুদ মাখিয়ে দিয়েছিলাম। আর প্রত্যেক দিনই আমি যত কম করেই চাল নিচ্ছি না কেন ফ্রিজের মধ্যে, কিছুটা ভাত থেকেই যাচ্ছে। তো আজকে ডিসাইড করেছি জাস্ট আমি 1 কুনকে চালের ভাত নেব, কারণ আজকে আমার আবার ভাসুর ঠাকুরের জন্মদিন। তো আমার মা গেছে আমার জায়ের বাড়ি, তো সেখানে মা একটু পায়েস টায়েস করে দেবে সেই জন্য। তো আজকে আরোই কম রান্না, আরোই কম চাল। তো এদিকে চালটা একটু ধুয়ে নিচ্ছিলাম। আর আজকে রান্না করব একটু থোড় ভাজা, মানে থোড় আর মাছের ঝোল, এই দিয়ে হয়ে যাবে। আসলে আমরা না খুব কম খাবার দিয়ে খাবার খেয়ে ফেলি, মানে যেদিনকে 3-4টে রান্না করে ফেলি না, কী দিয়ে খাবো বুঝতে পারি না, মানে কতটা ভাত নেব। কারণ তমাল ভীষণ কম ভাত খায়, বাবুইও দেখছি আজকাল যেন কম খাচ্ছে, আর আমি চেষ্টা করি কম খাওয়ার। তো এই যে মাছগুলো একটু ভেজে নিচ্ছিলাম লাল লাল করে। অনেককে দেখেছি হালকা করে মাছ ভাজে, আমি না একটু লাল করে মাছ ভাজি। তো যাই হোক, হালকা করেই মাছটা ভেজে নিলাম, মানে লাল লাল করে মাছটা ভেজে নিলাম। আর হালকা পাতলা একটা মাছের ঝোল করব আলু দিয়ে, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে। না, গুঁড়ো লঙ্কাও দেবো, তবে মেন হচ্ছে ধনেপাতা আর কাঁচা লঙ্কা, টমেটো। এই স্মেলটা না খাবারে ভীষণ ভীষণ ভালো লাগে আমার। আর কটা দিন পরে গেলেই আমার বাবুই শুরু করবে, মাম্মা ধনেপাতার চাটনি করলেন না, ধনেপাতার আচার করলেন না, এই শুরু করবে। এখনও পর্যন্ত সেটা শুরু হয়নি, এখন শুরু হয়েছে বেগুনগুলোকে দেখে বেগুন পোড়া। তবে আজকে রাতের বেলা ভেবেছি বেগুন পোড়া করব না, আজকে বেগুন ভাজা করব। তো ওই যে বললাম মাছটা কিন্তু রান্না হয়েই এসেছিলো, ধনেপাতা দিয়ে একদম আমি নামিয়ে নিলাম। আর রান্না বলতে বাকি আছে ভাতটা করব আর ওই থোড় ভাজা। তো ওই যে ধোরটাও দিয়ে দিয়েছি, ধোরটা না মানে কুচি কুচি করে কেটে লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, সেজন্য আর ঝামেলা হয় না, নরম হয়ে যায়, আস্তে আস্তে করে রান্নাটা কিন্তু হয়েই যায়। আর গরম ভাতে থোড় ভাজা আর ঘি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাতটা আমি উপর দিয়েই নিয়েছিলাম, রান্না বান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর এবার পালা হচ্ছে, অল্প কিছু বাসন পড়েছিল, সেই বাসন টাসনগুলো ভাবলাম মেজে নেব। একটা কথা না বললেই নয়, আপনাদের সুন্দর কমেন্ট কিন্তু পড়তে বা পেলে ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি এটা ইন্সপায়ারিং আমাদের প্রত্যেকের জন্য। তো প্রিয়াঙ্কা মর্নিং ব্লগ থেকে প্রিয়াঙ্কা বলেছে, রোজের মতন সুন্দর গোছানো পরিপাটি ব্লগ দেখলাম, বাবুয়ের ঘরের বিছানা চাদরটা খুব সুন্দর। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, প্লিজ পাশে থেকো এইভাবেই।
রাখি দাস কমেন্ট করেছে, অনেক ভালোবাসা দিয়ে দেখা শুরু করলাম দিদিভাই, আমার বাপিরও এই বাৎসরিক হলো, তাই কদিন ব্লগ দিতে পারিনি, মানে ভিডিও দিতে পারিনি। হ্যাঁ গো রাখি, কেউ চলে গেলে তাদের জন্য সত্যিই খারাপ লাগে, আর বাৎসরিকটা এলে তাদের কথা বড্ড বেশি মনে পড়ে। হ্যাঁ, তোমার ব্লগ কয়েকদিন দেখতেও পাইনি, পাশে থেকো এইভাবেই। থ্যাংক ইউ গো। রেহানাদি ভাই জিজ্ঞাসা করেছে, কেমন আছো দিদি? আমি ভালো আছি রেহানাদি, আশা করি তুমিও ভালো আছো। রেহানাদির সাথে কিন্তু সবাই মানে অ্যাড হয়ে যেতে পারো, ভীষণ ভীষণ সাপোর্টিভ। এদিকে জয়াজ ওয়ার্ল্ড থেকে জয়া লিখেছে লাভ, লাভ দিয়ে লিখেছে দি, অনেক লাভ ইউ জয়া। আর রেহান ব্লগ, ওনার কথা আমি কি বলবো, ওনাকে প্রচুর 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 লাভ ইউ। আর জুলেখা ঝুমা যেটা লিখেছে সেটা হচ্ছে ওর স্কিন আর আমার স্কিনের সেম অবস্থা। তো ঝুমা, আমি না আজকে একটা ঝুমা নয় জুমা, সরি, হ্যাঁ আজকে না না এর থেকে জুলেখা বলাই বেস্ট। তো যাই হোক, আমি আজকে না স্কিনের আমি যেগুলো ইউজ করি আমি সেগুলো দিয়েছি, তুমি চাইলে যদি পাওয়া যায় তোমার ওখানে ট্রাই করতে পারো। যাই হোক, তোমার কমেন্ট কিন্তু ভীষণ সুন্দর অ্যাজ ইউজুয়াল তোমার ব্লগের মতো। তো যাই হোক, এতক্ষণ বকবক করলাম, বকবক মানে সবার কমেন্টগুলো পড়তে যেহেতু ভালো লাগে সেই জন্য। আর এদিকে না ওই যে বললাম ভাইয়ের বিয়ে যাব, মামাতো ভাইয়ের, তো সেই জন্য ব্যাগটা গোছানোর চেষ্টা করছিলাম। কিছু জিনিস কালেক্ট করেছি, সেগুলো আমি ব্যাগের মধ্যে ভরছিলাম, আর মনে হচ্ছিলো কোন শাড়ি নেব কোন শাড়ি নেব না, সেই জন্য বেশ বেশ অনেকটা সময় কিন্তু চলে গিয়েছিল আমার এই ব্যাগ গোছানোর চক্করে। তাও কিন্তু একেবারেই ইনকমপ্লিট ব্যাগ গোছানো, এখনও অনেক কিছু নেওয়ার আছে যেগুলো আমি কিছুই নিয়ে উঠতে পারিনি। জাস্ট কিছু শাড়ি আমি কালেক্ট করেছি যে এইগুলো মেবি আমি নিয়ে যাব, আবার আলটিমেট মোমেন্টে চেঞ্জও হতে পারে। আর বাবুয়ের কিছু জামা কাপড়। তো আরও কিছু জিনিস যখন গোছাচ্ছিলাম দেখলাম বেশ কিছু জিনিস আছে যেগুলো প্রেস করতে হবে, তো সেগুলো আমি সাইড করে করে রেখে দিচ্ছিলাম। আর রাতে কিছু পরার জিনিস বা বিয়ে বাড়ির মানে আইবুড়ো ভাত যেদিনকে থাকবে সেদিনকে রাতে মানে অ্যাকচুয়ালি পুরো হ্যাপাজার্ড হয়ে গেছে, চেষ্টা করছি সুন্দর করে সব কিছু গুছিয়ে নেওয়ার। তো মোটামুটি একটা জায়গায় এনেছি, তো আরও বেশ কিছু বাকি আছে। তো আপাতত ভাবলাম ব্যাগটা নামিয়ে রাখি, আর একটু এবার আমি ফ্রেশ হব, রান্নাবান্না করেছি অনেকক্ষণ ধরে। আর আমি কদিন ধরেই বলছি না শীতটা পড়া থেকে যে ড্রাই স্কিনের সমস্যা আমার ভীষণ ভীষণ ড্রাই স্কিনের সমস্যা। তো কাজ যেহেতু হয়ে গিয়েছিল, তো ভাবলাম আজকে না ডেলি রুটিনটা মানে আমার ডেলি স্কিন কেয়ার রুটিনটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করি। কারোর যদি ড্রাই স্কিনের সমস্যা থাকে তাহলে কিন্তু সেটা মানে তার একটু উপকার হবে। এই যে এটা না ক্যারাভিয়ের হাইড্রেটিং ক্লেনজার, এটা আমি এখন শীতকালে এটা পুরো শীতকালটা ইউজ করব। কারণ আমি না শীতকালে চেষ্টা করি ফেস ওয়াশটা ইউজ না করার। ফেস ওয়াশ ইউজ করলে যত যাই হোক একটু স্কিনটা কিন্তু ড্রাই হয়েই যায়। তাই আমি মানে এই ময়শ্চারাইজার বলছি, এই ক্লেনজারটা আমি এই শীতে ইউজ করছি, মানে যাতে করে আমার স্কিনটা কোনোভাবে ড্রাই না হয়। আমার তো বলছিলাম আমি স্কিনটা পুরো ফেটে গেছিলো, তবে সত্যি কথা বলতে এই রোগন বাদাম শিরিনটা ইউজ করার পর থেকে আমার স্কিন কিন্তু অনেকটা বেটার হয়েছে। এটা হামদর্দের খুব 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 ভালো, মানে আমার এতটাই উপকার হয়েছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। যাদের ভীষণ আমার মতন মানে ড্রাই স্কিনের সমস্যা তারা কিন্তু এই জিনিসগুলো ইউজ করতেই পারো। আর এটাকে না ইউজ করা হচ্ছে প্রথমে একদম হাতে খুব ভালো করে রাব করে নিয়ে ওই হাতটা জাস্ট মুখের মধ্যে চেপে চেপে দেওয়া, হালকা একটা মাসাজ করা, দ্যাটস ইট। আমি আগেও হয়তো কোনো ব্লগে বলেছিলাম, আমার বাবুই যখন জাস্ট জন্মেছে ডক্টর কিউএইচে হান্নানের হাতেও হয়েছে, তো উনি বিরাট বড় সার্জেন্ট আমাদের এখানে। তো উনি আমাকে বলেছিলেন ছেলেকে এই তেল মাখাতে পারিস বা নিজেও মাখতে পারিস। আর আমার সবচেয়ে ভীষণ প্রিয় একজন ডক্টর ছিলেন উনি, অ্যাকচুয়ালি আমিও ওনার হাতেই হয়েছিলাম, সেজন্য মানে ডক্টর কিউএইচে হান্নান আমার কাছে ভগবান। আর একটা জিনিস যেটা আমি আপনাদের শেয়ার করলাম ওটা হচ্ছে অরিফ্লেমের ফিট ক্র্যাক ক্রিম, মনে হয় ওটা খেয়াল করলাম না, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। ওই ক্রিমটা আমি পায়ে ইউজ করি, বা হাত যদি ফেটে যায় হাতে ইউজ করি। এটাই আমার প্রত্যেক দিনের ড্রাই স্কিনের একটা স্কিন কেয়ার রুটিন, আপনারা কিন্তু চাইলে এটা ফলো করতেই পারেন। তো ব্লগটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে পাশে থাকবেন, থ্যাংক ইউ।